ইতিহাসের পাতা ঘাঁটাতে গেলে ক্লিওপেট্রা, এলিজাবেথ, মেরি সহ আরও অনেক বিখ্যাত নারীর সন্ধানই আমরা পাব, যারা তাদের কৃতকর্মের দরুন ইতিহাসের বুকে নিজেদের চিরস্থায়ী করে গেছেন। তাদের জীবনী নিয়ে আমাদের অনেকেরই হয়তো কম বেশি জানা আছে, না জানা থাকলে তো মিস্টার গুগল তো আছেনই। তাই আজ আমরা তাদের জীবনী নিয়ে আলোচনা করব না, বরং আজ আমরা তুলে ধরব বিখ্যাত এই নারীদের রূপের গোপন রহস্যের কথাই, যা আপনাকে শুধু বিস্মিতই করবে না, মাঝে মাঝে বলতে বাধ্য করবে, সিরিয়াসলি এইসবও মানুষ করে। তালিকায় প্রথমে যে নারীর সাথে আপনি পরিচিত হতে যাচ্ছেন, তার নাম হয়তো আপনি আগে কখনো শুনে নাও থাকতে পারেন। তবে মাত্র 22 বছর বয়সে যক্ষ্মায় আক্রান্ত হয়ে পরে পাড়ি জমানোর আগে উত্তর ইটালির সেরা সুন্দরী বলে মনে করা হতো বেসোপিচ্চিকেই। এই সৌন্দর্যের কারণেই বত্তলত্তি সহ ফ্লোরেন্সের অনেক চিত্রশিল্পী চিত্রের মডেল হয়েছিলেন এই তরুণী। যেমন বত্তিচেল্লির 1480-এর দশকের মাঝামাঝি সময়ে অঙ্কিত দ্য বার্থ অব ভেনাস চিত্রকর্মের মাঝখানে ভেনাস রূপে দাঁড়ানো নারী আর কেউ নন, স্বয়ং বেসুপচ্চিয়ে, যিনি সেখানে ভেনাসের মডেল হিসেবে ছিলেন। আজকের দিনে কোনো জনপ্রিয় মডেলের দেখা পেলে সমলিঙ্গের সবাই যেন তার মতো হতে চায়। বেশপত্তির বেলাতেও এর ব্যতিক্রম হয়নি। তৎকালীন ইতালির নারীরা ফ্যাশনের জন্য তার অন্ধ অনুকরণেই অভ্যস্ত ছিলেন। চেহারাকে দুশো সাদা আরও সৌন্দর্যময় করে তোলার জন্য বেশপত্তির সময়ের নারীরা মুখে জোক লাগিয়ে রাখতেন। জোকেরা তাদের মুখ থেকে রক্ত চুষে নিত, ফলে রক্তহীনতায় মুখ ফ্যাকাশে হয়ে যেত। আর এটাই তারা চাইতেন। যারা জোক ব্যবহারে আগ্রহী ছিলেন না, তারা পাউরুটির টুকরো, ডিমের সাদা অংশ ও ভিনেগার একত্রে মিশিয়ে ফেস মাস্ক হিসাবে ব্যবহার করতেন। জন্মগতভাবে বেশপত্তি ছিলেন স্বর্ণকেশী। তার দেখাদেখি অন্য অনেকেও নিজেদের চুলকে সোনালি রঙের বানাতে চাইতেন। তবে নিজেদের চুলকে সেভাবে সজ্জিত করার মতো অর্থ সেসব দরিদ্র নারীদের থাকতো না। তারাও স্বাদ মেটাতে নিজেদের চুলের রং হালকা করার উদ্দেশ্যে সেখানে নিজেদের মূত্র ব্যবহার করতেন। ফুপ ষষ্ঠ আলেকজান্ডারের কন্যা লুক্রিজিয়া জর্জিয়া ছিলেন বিখ্যাত হাউস অব বর্জিয়ার এক অভিজাত বংশীয় নারী। মোহনীয় রূপের জন্য অসংখ্য চিত্রকর্ম, উপন্যাস ও চলচ্চিত্রে তুলে ধরা হয়েছে তাকে। তার রূপের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো তার চুলগুলো, আর সেসবের রক্ষণাবেক্ষণে তার যে পরিমাণ সময় ও শ্রম দেওয়া লাগতো, তা জানলে বিস্মিত না হয়ে উপায় নেই। বর্জিয়ার চুলগুলো ছিল বেশ উজ্জ্বল ও সোনালী বর্ণের। তবে একটু আগেই বলা হয়েছিল, বেশুপুচ্চির মতো তিনি জন্মগতভাবে স্বর্ণকেশী ছিলেন না। তার পরিবারের অন্য সবার চুলই ছিল ঘন কালো রঙের। তবে বর্জিয়ার পছন্দ ছিল সূর্যের আলোয় চকচক করে ওঠা সোনালী চুল। এজন্য লেবুর রস ও এক প্রকারের ক্ষারের সাহায্যে নিজের চুলগুলোকে কয়েক ঘন্টা সময় লাগিয়ে ধুতেন তিনি। পরের দিনের বাকি সময় ধরে আবার সূর্যালোকে বসে চুলগুলো শুকানো লাগতো। তার এই চুলের পরিচর্যা এতটাই সময় যেত যে মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ঘুরতে যাওয়ার পরিকল্পনা বাতিল করতে হয়েছে তাকে, শুধুমাত্র চুলের যত্নের জন্য। তার সহযোদ্ধাদের কাছ থেকে সংগ্রহ করা বিভিন্ন চিঠি আজও টিকে আছে। সেসব চিঠিতে তাকে বিভিন্ন জনের কাছে দুঃখ প্রকাশ করতে দেখা গেছে, এই বলে যে তার যেতে কয়েকদিন সময় লাগবে, কারণ কাপড়গুলো পৌঁছাতে হবে এবং মাথা পরিষ্কার করতে হবে। সম্রাজ্ঞী জোকে বলা হয়ে থাকে বাইজেন্টাইন সাম্রাজ্যের অন্যতম সেরা সম্রাজ্ঞী। আশ্চর্যের বিষয় হলো, এই জয়ী তখন তরুণী ছিলেন, তখন নাকি তিনি দেখতে ততটা আকর্ষণীয় ছিলেন না। কিন্তু পরবর্তীকালে যখন তার বয়স সাতুর্ধ হয়ে যায়, তখন নাকি তাকে দেখতে এতটাই সুন্দর লাগতো যে মনে হতো যে কোনো তরুণী হেঁটে যাচ্ছেন। আসলে এটা সম্ভব হয়েছিল কিভাবে, তিনি অসম্ভবকে সম্ভব করেছিলেন, সেই বিষয়েই এখন বলা যাক। বাংলায় একটা প্রবাদ আছে, টাকা থাকলে বাঘের দুধও কিনতে পাওয়া যায়। ঠিক এই ঘটনাই ঘটেছিল জোর বেলায়। সম্রাজ্ঞী হবার পরে শুধুমাত্র তার রূপচর্চার উদ্দেশ্যে রাজপ্রাসাদের ভেতরে একটি আস্ত কসমেটিক্সের গবেষণাগার গড়ে তোলা হয়। এখানে ব্যবহৃত যন্ত্রপাতিগুলো যেমন বেশ দামি ছিল, তেমনি ব্যয়বহুলও ছিল এখান থেকে উৎপাদিত প্রসাধনী সামগ্রীগুলিও। তবে রানীর জন্য নিবেদিত গবেষণাগারে বলে কথা, এই প্রসাধনী সামগ্রীগুলোর একমাত্র ক্রেতা ছিলেন জো নিজেই। মেরি, রানী মেরি জন্মগতভাবে অতটা সুন্দরী ছিলেন না, কারণ তার নাকটা ছিল স্বাভাবিকের চাইতে কিছুটা লম্বাটে গড়নের, আর চিবুকটাও ছিল সূক্ষ্ম বিশিষ্ট। কিন্তু তিনি রানী বলে কথা, তাকে যে মোহনীয় রূপের অধিকারী হতেই হবে। নিজের চেহারাকে আরো আকর্ষণীয় করে তোলার জন্য মেরির নির্দেশে একদল চাকর বাকর বার্তা পূর্ণ করত হোয়াইট ওয়াইন দিয়ে। এরপর তাতে গা ভিজাতেন রানী, মনে করতেন উন্নতি হচ্ছে তার রূপের। ওয়াইনের মাধ্যমে রূপচর্চার বিষয়টি যদি আপনার কাছে অদ্ভুত লাগে, তাহলে আপনাকে আরও একটি বিষয় জানিয়ে রাখা ভালো। রানীর মেরির অনুসৃত এই রূপচর্চার পদ্ধতিতে এখনও বিশ্বের নানা প্রান্তে প্রচলিত আছে, যা ভাইনোথেরাপি নামে পরিচিত। রানী তার বাথটাবে যে মিশ্রণ কী কী উপাদান মেশাতেন তা জানা না গেলেও আধুনিককালের ভাইনোথেরাপিস্টগণ পানযোগ্য অ্যালকোহল জাতীয় ওয়াইন ব্যবহার করেন না, বরঞ্চ ওয়াইন বানানো হয়ে গেলে সেখান থেকে প্রাপ্ত
অবশিষ্টই তারা বাইনোথেরাপিতে ব্যবহার করেন যাতে কোনোরূপ নেশার উদ্রেক না হয়।